দেখো বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমি মেহেরুন্নেসা খানম আজকে তোমাদের অর্থের ফিন্যান্স ক্লাসে নিয়ে আসছি। ফিন্যান্সের অধ্যায় 3 অর্থের সময় মূল্যটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থের সময় মূল্য কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে অর্থের একটা সময়ের সাথে মূল্যের কোনো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আমরা সবাই জানি যে অর্থই কোনো কিছু মূল্য নির্ধারণ করে। এখন আজকে আমরা বলবো সেই অর্থেরই আবার মূল্য কিভাবে নির্ধারিত হয়। তো অর্থের সময় মূল্য, আসলে সময়ের সাথে সাথে অর্থেরও একটা মূল্যের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলছি অর্থের সময় মূল্য। তাহলে এটা কিভাবে বুঝবো? দেখো, আজ থেকে 4-5 বা আরও ধরো 2000 সালে যখন আমরা এখানে উত্তরা হাই স্কুলে আসি, তখন আমরা আজমপুর থেকে স্কুলে আসি 3 টাকা রিক্সা ভাড়া। তার 4-5 বছর পর সেখানে আমরা দেখি যে 5 টাকা রিক্সা ভাড়া। এইটুকু দূরত্ব আমাদের 5 টাকার নিচে রিক্সায় আসা যায় না। তারপর যখন আরও সময় গেল, এক সময় এই 2-1 বছর আগেই আমরা এটা 10 টাকা রিক্সা ভাড়ায় আসি আজমপুর থেকে উত্তরা হাই স্কুল। তারপর আরও গেল, এখন আমরা 15 টাকার নিচে আসতে পারি না। তাহলে এই যে সেই 3 টাকা থেকে আজকে 15 টাকা হলো, এই যে সময় সাথে সাথে অর্থের একটা মূল্যের পরিবর্তন হলো, এটাকে আমরা বলছি অর্থের সময় মূল্য। এখন এই পরিবর্তনটা ভালোও হতে পারে, মানটা আবার কমও হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে, কিন্তু এই যে পরিবর্তন হয় এটাকে আমরা বলছি অর্থের সময় মূল্য। এখন এই পরিবর্তনটা কেন হয়? এই পরিবর্তনটা আসলে সুদের হারের কারণে হয়, সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো, 10% হার সুদে বর্তমান মূল্য 100 টাকা, 1 বছর পর ভবিষ্যৎ মূল্য হবে 110 টাকা। কোনো 10% সুদের হারের কারণে আমরা কি জানি যে 100 টাকায় 1 বছরে সুদ হবে 10 টাকা। তাহলে 1 বছর পর 100 টাকাটা সাথে সেই 10 টাকা যোগ হলে আমরা কি বলতে পারি যে আজকের 100 টাকার মূল্য 1 বছর পর হচ্ছে 110 টাকা। তাহলে এটা কেন হলো? এই 10% সুদের হারের কারণে। আবার যদি এটা 10% না হয়ে 20% হয়, তাহলে আমরা কি বলবো? 20% হার সুদে এখন যে 100 টাকা, বর্তমানে যে আমি 100 টাকা, এই 100 টাকাটা 1 বছর পর আমি 20 টাকা সুদ পাবো। তাহলে এই 100 টাকার মূল্য তখন হবে 120 টাকা। তার মানে আজকে আমি যেটা 100 টাকায় কিনতে পাচ্ছি, 1 বছর পর আমি হয় 10% সুদের হারের কারণে 110 টাকায় কিনবো, অথবা 120% সুদের কারণে 120 টাকায় কিনতে পাবো। তাহলে এই যে মূল্যের পরিবর্তনটা হলো, এটাকে আমরা বলছি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন, অর্থাৎ অর্থের সময় মূল্য। তো এই সময় মূল্যের পরিবর্তনের সাথে ব্যবসায় এটা কি প্রভাব পড়ে? দেখা যায় যে অনেক কিছুর ঋণ নেয়া দেয়া বা টাকা পয়সা আমরা যে ব্যাংকে জমা রাখি, এটার সাথে এই অর্থের সময় মূল্যটার অনেক একটা গুরুত্ব আছে। এটা আমরা যদি গুরুত্ব দেখতে চাই যে অর্থের সময় মূল্যের গুরুত্বটা কি, তাহলে আমরা দেখব তোমাদের বইতে আছে অর্থের সময় মূল্যের যে গুরুত্ব। সেখানে 3টা ক্ষেত্রে, যেমন সুযোগ ব্যয় নির্ধারণের ক্ষেত্রে, কোনো প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে, অথবা কোথাও যদি তুমি কোনো ঋণ নাও, তাহলে ওই ঋণ গ্রহণ সিদ্ধান্তের সময় আমাদের এই সময় মূল্যটা জানতে হবে। এটা কি? দেখো, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? একই সময়ে তোমার হাতে একটা ধরো টাকা আছে, ধরো 100 টাকা দিয়ে আমরা বলি যে 100 টাকা আছে, এখন তুমি 100 টাকা যদি সোনালী ব্যাংকে রাখো, সোনালী ব্যাংক বলছে আমরা তোমাকে 8% সুদ দেব। আবার এই 100 টাকা তুমি যদি দেখা গেল যে জমির মূল্য, ধরো যে তুমি 100 টাকা আরেকটা ব্যাংকে রাখতে পারো, বা তুমি জমি কিনতে পারো। 100 টাকায় তো আর জমি কিনে না, কিন্তু আমরা ধরলাম যে একটা জমি যদি তুমি কিনতে চাও,
হ্যাঁ, যে তোমার কাছে কিছু টাকা আছে, ধরো সেই টাকাটা দিয়ে তুমি সোনালী ব্যাংকে যদি রাখো তাহলে 8% সুদ পাবে ব্যাংক বলছে। আবার ওই টাকা দিয়ে তুমি যদি জমি কিনতে চাও তাহলে দেখা যাচ্ছে যে জমির মূল্য 10 বছর পর বৃদ্ধি পাবে। তোমাদের বইতে যে উদাহরণটা দেওয়া আছে আমি সেটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে 10 বছর পর জমির মূল্য দ্বিগুণ হবে। এখন তুমি ভাবতেছো যে আমি কি সোনালী ব্যাংকে টাকাটা রেখে 8% সুদ নিব নাকি জমি কিনবো, কোনটা আমার জন্য লাভজনক? এইটা আমরা যদি বুঝতে চাই গাণিতিকভাবে তাহলে দেখা যাবে যে আমরা জমির মূল্য 10 বছর পর দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা কি হারে এটা বাড়লে আমাদের 10 বছর পর দ্বিগুণ হচ্ছে, এই হারটা যদি আমরা জানতে পারি তাহলে সোনালী ব্যাংকের হারের সাথে এটা একটা তুলনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তো এই জন্য এখন এই জমির যে মূল্যটা 10 বছর পর দ্বিগুণ হবে বা কোনো টাকা কত বছর পর দ্বিগুণ হবে বা কি হারে দ্বিগুণ হবে, এটা আমরা বের করার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে রুল 72। এখন এই পদ্ধতিটা আমরা না গিয়ে এখন পদ্ধতিটাতে কিভাবে বের করতে পারি সেটা দেখো। যদি আমরা জমির মূল্য বলে দেই যে জমির মূল্যটা 10 বছর পর দ্বিগুণ হবে, তাহলে আমরা এখানে বছর বলে দিচ্ছি যে কত বছর পর দ্বিগুণ হবে, 10 বছর পর। এখন আমরা বলবো যে 10 বছর পর দ্বিগুণ হবে কি হারে, তাহলে আমরা ওই 72 যে সুদের হার নির্ণয় করার জন্য আমরা রুল 72কে কি করব, বছরটা দিয়ে ভাগ করব। তাহলে যে 72 এটাকে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 7.2%। তার মানে এই হারে আমি যদি 10 বছর যে টাকাটা দিয়ে আমি জমিটা কিনছি 10 বছর পর সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি দেখতেছি যে আমি যদি সোনালী ব্যাংকে রাখি তাহলে 8% হারে আমি সুদ পাচ্ছি, আর যদি জমিটা কিনি 10 বছর পর আমার দ্বিগুণ হবে, কিন্তু এটার হারটা হচ্ছে 7.2, 7 টাকা 20 পয়সা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যাংকে রাখলেই বেশি টাকাটা পাচ্ছি 8%, তাহলে আমি ব্যাংকেই রাখবো। আর জমির 10 বছর পর দ্বিগুণ হইলেও সেটা আমি যে হারে দ্বিগুণ হচ্ছে সেটা হচ্ছে 7.2। তাহলে আমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারছি যে আমি 8% হারে সোনালী ব্যাংকে রাখলে যে টাকাটা পাবো সেটা 10 বছর পর যে জমির মূল্য দ্বিগুণ হবে তার চেয়ে বেশি হবে 10 বছর পর। অতএব আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে পারলাম যে আমরা সোনালী ব্যাংকে টাকাটা রাখবো। তাহলে এই যে আমি সোনালী ব্যাংকের 8% হারে রাখলাম, এক্ষেত্রে যে জমির মূল যে হার 7.2 এটা তো আমি পাচ্ছি না, কারণ আমি একটা টাইম এক জায়গায় বিনিয়োগ করতে পারি। তাহলে এই সময় একটা জায়গায় বিনিয়োগ করলে আরেক জায়গার যে সুবিধাটা আমি হারাচ্ছি এটাকে আমরা বলছি সুযোগ ব্যয়। তাহলে আমি জমির যে 7.2% হার এটা হারাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমার সুযোগ ব্যয় হবে 7.2%। এইটা হলো। আর রুল 72-এ আমরা যেটা বললাম যে কোনো টাকা নির্দিষ্ট সময় পর, হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে কত বছর পর দ্বিগুণ হবে যদি আমরা জানতে চাই তাহলে তোমাকে সুদের হার দেয়া থাকবে যে 7.2% হারে কত বছর পর আমার টাকাটা দ্বিগুণ হবে। তখন আমরা কি করব, এই 72-কে আমরা ওই হারটা দিয়ে ভাগ করব। 7.2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এই দশমিকের জন্য আমরা 1 দিব আর একটা ঘরের জন্য একটা শূন্য। তাহলে আমার নিচে দশমিক নাই, এখন 72, এই 72 দিয়ে 72-কে যদি ভাগ করি তাহলে আমার থাকতেছে 10 বছর। তাহলে 10 বছর পরেই আসলে টাকাটা আমার দ্বিগুণ হচ্ছে। তাহলে আমার 72 রুলের ইয়াটা কি, যে নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছর পর দ্বিগুণ হবে এটা জানতে চাইলে আমাকে সুদের হার দিবে যে 7.2% হারে কত বছর পর দ্বিগুণ হবে। তখন আমরা ওই হারটা দিয়ে 72-কে ভাগ করব, বছর পেয়ে যাব। আবার যদি বলে যে এই নির্দিষ্ট পরিমাণ টাকা 10 বছর পর দ্বিগুণ হবে কি হারে, তখন হার বের করতে বলে আমাকে বছরটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে তখন আমরা হার পেয়ে যাব 7.2% হার। তাহলে এই হচ্ছে আমার সুযোগ ব্যয় এবং রুল 72-এর যে আমাদের কাজ এটা। এখন আসো যে এই প্রকল্প মূল্যায়নের সময় আমাকে আবার এই অর্থের সময় মূল্য নির্ধারণটা কিভাবে সাহায্য করছে। যে একটু আগে আমরা দেখলাম দুইটা প্রকল্প, একটা হচ্ছে সোনালী ব্যাংকে 8% হারে রাখা, আর একটা হচ্ছে জমির মূল্য, জমি কেনা। তাহলে আমরা দেখলাম যে আমাদের সোনালী ব্যাংকটাই বেশি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে ওইটাতেই আমরা বিনিয়োগ করেছি। তাহলে এইটাই হচ্ছে প্রকল্প মূল্যায়ন, যে একটা বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যের আয়ের সাথে যে আমরা তুলনা করব যে কোন প্রকল্পে আমি বেশি টাকা পাচ্ছি, সেইটাই হচ্ছে আমাদের প্রকল্প মূল্যায়ন। যেখানে আমরা বেশি পাবো সেখানে আমরা বিনিয়োগ করব। যেমন 10% হারে আমরা যদি কোথাও টাকা রাখি তাহলে 1 বছর পর 100 টাকা হচ্ছে 110 টাকা।
আবার আমরা যদি 12% হারে রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজকের 100 টাকা 1 বছর পর হচ্ছে 112 টাকা। তাহলে আমরা 110 টাকায় 10% হারে বিনিয়োগ করব না 12%? দেখা যাচ্ছে যে আমার 112 টাকা আমি 1 বছর পর বেশি পাচ্ছি, তাহলে আমি এই 12% হারে প্রকল্প যেটা সেখানে বিনিয়োগ করব। এইভাবে আমরা ভবিষ্যৎ মূল্য তুলনা করে প্রকল্প মূল্যায়ন করতে পারি। আবার ভবিষ্যৎ মূল্যকে বর্তমানে এনেও আমরা প্রকল্প মূল্যায়ন করতে পারি। তখন এইভাবে আমরা এই প্রকল্প মূল্যায়ন করে সিদ্ধান্ত নিব যে কোন প্রকল্পে আমার বেশি টাকা পাওয়া যাবে, অথবা কোন প্রকল্পে আমি কম টাকা রেখে একই ভবিষ্যতে একই পরিমাণ টাকা পাচ্ছি। এইভাবে আমরা বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের সাথে তুলনা করে প্রকল্প মূল্যায়ন করব। এরপর আসো ঋণ গ্রহণ সিদ্ধান্ত। তাহলে ঋণ গ্রহণ সিদ্ধান্তটা কি? যে আমরা যে আজকে ঋণ নিব সেই ঋণটা 10 বছর পর বা 5 বছর পর যে আমরা শোধ করব, তাহলে এই কিস্তিগুলো আমি কি হারে পেলে আমার জন্য, আমার কোম্পানির জন্য সুবিধা হবে। দেখা যাচ্ছে কখনো সময়ের কারণে সুদের পরিমাণটা আমার কমে যায়, আবার কখনো দেখা যাচ্ছে যে সুদের হার যে বিভিন্ন কিস্তি থাকে, মেয়াদ চক্রবৃদ্ধির মেয়াদ থাকে, সেই কারণেও সুদের হার কম বেশি হয়। তাহলে তখন আমরা সিদ্ধান্ত নেই, যেমন ধরো 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 100 টাকা 1 বছরে পাই কত? আমরা 100 টাকা 1 বছর পর পাচ্ছি 6 টাকা। কিন্তু এটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি, মানে 1 বছরে আমি একটা কিস্তি দিব, তখন আমরা তাহলে 1 বছর পরে আমি দেবো কত? 106 টাকা। আর যদি আমি 6% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ পাই, তাহলে আমরা কি করব? তাহলে এটা ছিল বছরে একবার আমি টাকাটা দিচ্ছি 106 টাকা। আর যদি আমি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিয়ে থাকি, তাহলে আমরা সেখানে দেখব কি 3 মাস পর পর আমি টাকাটা আমার আসল সহ চক্রবৃদ্ধি, তার মানে আসল এবং সুদ একসাথে পরিশোধ করতে হয়। তাহলে ত্রৈমাসিক মানে 3 মাস, তাহলে 3 মাস পর পর আমাকে এই 6 টাকা যদি দিতে হয়, তাহলে দেখা যাবে যে আমি 3 মাস পর 106 টাকা, আবার তার পরের 3 মাস পরে আবার ওই 106 টাকার উপর আবার 6% হারে সুদ দিব। তাহলে দেখা যাচ্ছে যে এই একটা বছরে আমি তখন 4টা কিস্তি 6 টাকা করে দিব। তাহলে আমার এমনিও দেখা যায় 3 6 18 টাকা পড়ে যায়, সাধারণ একটা আমরা যদি হিসাব করি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই কিস্তির কারণে আমাকে বেশি সুদ দিতে হচ্ছে। হ্যাঁ, বার্ষিক সুদের হার হলে আমি বছরে একবার দিতেছি, আর ত্রৈমাসিক বা ষান্মাসিক বা আমার মাসিক মাসে মাসে যদি দেই, তাহলে আমাদের সুদের হারটা বেড়ে যায়। তো এইটা আমি চিন্তা করে তখন ঋণ গ্রহণ করার সময় আমরা এটা দেখবো যে এটা কি মেয়াদে আমাকে কিস্তিটা শোধ করতে হচ্ছে। তাহলে আমরা সেখানে সিদ্ধান্ত নিতে পারবো যে আমি যদি এই 6% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিই, তাহলে আমাদের যে সুদের মানে একটা প্রকৃত একটা EAR, যেটা আমরা পরে জানবো যে প্রকৃত সুদের হার আমার কত হয়। দেখা যায় যে আমি এই সূত্র প্রয়োগ করে যদি দেখবো যে আমার তখন 6 টাকা 14 পয়সা আসে। তাহলে আমি বার্ষিক সুদের হারে 6 টাকা দিচ্ছি, আর ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে আমি যদি সুদ দেই, তাহলে দেখা যায় আমাকে বার্ষিক তখন 6 টাকা 14 পয়সা দিতে হচ্ছে। এই যে 14 পয়সা বেশি দিতে হচ্ছে, তাহলে তখন আমরা ভাববো যে না, তাহলে আমার 6% বার্ষিক চক্রবৃদ্ধিতেই ঋণ নেওয়া ভালো হবে, যুক্তিযুক্ত হবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন অর্থের সময় মূল্য বের করে বিভিন্নভাবে এই সুদের প্রকল্প মূল্যায়ন করতে পারি বা লাভজনক কি সেটা বুঝতে পারি। এবার আসো আমরা অর্থের সময় মূল্য আরো একটা যে বিষয় তোমাদের বইতে আছে, সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের সূত্র। তাহলে এই যে আমরা সূত্র যে অর্থের সময় মূল্যটা বের করব, নির্ণয় করব যে কোন পদ্ধতিতে আমার লাভজনক হবে প্রকল্প মূল্যায়ন করতে বা ইয়েতে, এটার জন্য কতগুলো পদ্ধতি আছে, যে সূত্র আছে। এই সূত্রগুলোকে আমরা এখানে আলোচনা করব। যে আমরা অর্থের সময় মূল্যটা যে নির্ধারণ করব, সেটার জন্য 2টা পদ্ধতি বা 2টা সূত্র আছে। একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, আর একটা হচ্ছে বার্ষিক বাট্টাকরণ পদ্ধতি। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদটা কি, এটা যদি আমরা জানতে চাই, তাহলে আগে সরল সুদটা আমাদেরকে জানতে হবে যে সরল সুদের হারটা কি। তাহলে
বার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে আমরা কি বের করি? ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, যে কোনো একটা টাকা আমি এখন এই বর্তমানে 1 লাখ টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে 5 বছর পর বা 10 বছর পর এটার মূল্য কত হবে। এইটা হলো আমাদের এই চক্রবৃদ্ধি পদ্ধতিতে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করি। আবার একটা পদ্ধতি বার্ষিক বাট্টাকরণ পদ্ধতি, মানে এই পদ্ধতিতে আমি ভবিষ্যৎ মূল্যটাকে এই বর্তমান মূল্য দিয়ে বিবেচনা করব, যে ভবিষ্যতে আমি যদি 10 লাখ টাকা পাই, তাহলে 5 বছর পর বা 10 বছর পর আমি 10 লাখ টাকা পেলে এটার বর্তমানে কত মূল্য। যখন আমি বর্তমান মূল্য বের করতে আসবো, তাহলে আমি বুঝতে পারছি যে ভবিষ্যৎ মূল্যটা সাধারণত বেশি হয়। যেমন 10% হারে 100 টাকা 1 বছর পর 110 টাকা হচ্ছে, তাহলে ভবিষ্যৎ মূল্য বেশি হচ্ছে। তার মানে বেশি হইলে আমরা কি করি? সুদের হার গুণ করি। আর যদি ভবিষ্যতে 110 টাকা, বর্তমানে কত? বর্তমানে 100 টাকা, তার মানে কম হচ্ছে, বর্তমান মূল্য সবসময় এজন্য কম হয়। তাহলে আমরা সেটাকে ভাগ করে, আমরা সাধারণ একটা পাটিগণিতের অঙ্কে জানি, যখনই আমার কোনো কিছু মূল্য বেড়ে যায় তখন আমরা সেটাকে গুণ করি, আর যদি মূল্য কম হয় তখন আমরা সেটাকে ভাগ করি। এই পদ্ধতি, এই জিনিসটা মাথায় রেখে যদি তুমি সূত্র মনে রাখো, তো আমার মানে সূত্রটা মনে থাকবে যে বর্তমান মূল্য যখনই বলবে তখনই আমরা বুঝবো যে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমানে আসতে আমার টাকাটা কমে যাবে। তাহলে তখন আমাকে ওই সুদের হার দিয়েই আমাকে ভাগ করতে হবে। এই যে ভাগ করে আমি অর্থের বর্তমান মূল্য বের করছি, এইটাকে আমরা বলছি বাট্টাকরণ পদ্ধতি। তাহলে এখন আমরা আসি, এটাকে নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করি, যে বার্ষিক চক্রবৃদ্ধিটা জানতে গেলে আমরা সরল সূত্রটা নিয়ে একটু কথা বলি। সরল সূত্রটা সবাই আমরা জানি, আগে আমরা হার শুধু আসলের উপরে সুদটা দিচ্ছি, কেবল আসলের উপর সুদ ধরা হয়, তখন এটাকে আমরা সরল সুদ বলি। যেমন 10% হারে যদি আমরা বলি যে 10% হারে আমি 1 বছর পর কত টাকা সুদ পাচ্ছি? 100 টাকা, 1 বছরে সুদ হচ্ছে 10 টাকা। তাহলে এটা আমরা সবসময় হারটা দেখেই বুঝতে পারবো যে 10% মানে 100 টাকা, 1 বছরে সুদ 10 টাকা। তাহলে এইটাই আবার আমি যদি পরের বছর আমি কত পাচ্ছি, তাহলেও আমি ওই 100 টাকায় দ্বিতীয় বছরে বা 2 বছরে আমি কত টাকা সুদ পাই, তাহলে আরো 10 টাকা। তার মানে তখন শুধু সুদটা আমার বেড়ে যাচ্ছে, 10 টাকাকে 2 দিয়ে গুণ করে আমি 20 টাকা পাচ্ছি। তার মানে আমার আসল একই থাকতেছে, 100 টাকার উপরেই আমি 1 বছর পর পাবো 10 টাকা, 2 বছর পর পাবো 20 টাকা, 3 বছরে হইলে আরো 10 মানে 30 টাকা। এইভাবে যে আসলের উপরে শুধু আমি সুদটা ধার্য করতেছি, আসল একই থাকতেছে সব সময়। এটা হলো আমার সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার আমাদের এই সূত্রটা ভিন্ন হয়ে যাবে, যে এখানে আমরা কি প্রতি বছর সুদ আসলের উপরে যে সুদ ধরা হয়, এটাকে আমরা বলতেছি চক্রবৃদ্ধি সুদ। মানে সুদটা আর আসলটা মিলে, এই যে আমরা সরল সুদে বলছি যে 100 টাকার 1 বছরের পরে সুদ হচ্ছে 10 টাকা, এই 10% হারেই যদি আমরা দেখি যে 1 বছর পর আমার 10 টাকা সুদ হচ্ছে, তাহলে পরের বছর আমি কি করব? এই 10 টাকা সহ 100 আর এই 10 টাকা যোগ করলে 110 টাকা হচ্ছে। এই 110 টাকার উপরে তখন আবার আমি 10% হারে সুদ ধার্য করব। তাহলে দেখা যাবে যে তখন 110 টাকায় আমার সুদ আসবে 11 টাকা। তাহলে আমি তখন এই তৃতীয় বছর যদি আবার আমি দেখতে চাই 10% হারে আমার সুদ কত আসে, তখন আবার এই 110 টাকা ছিল দ্বিতীয় বছরে আমার সুদ আসল, এটার সাথে আবার আমার দ্বিতীয় বছরে যে 11 টাকা সুদ হয়েছিল, সেই 11 টাকা যুক্ত হয়ে আমার তৃতীয় বছরের তখন আসল হবে 121 টাকা। তখন এই 121 টাকার উপরে আবার আমি 10% হারে সুদ ধার্য করব। এইভাবে প্রতি বছর আমার সুদ আর আসল যোগ হয়ে বিগত বছরের যে আসল আর 1 বছর পর যে সুদটা আমি পাচ্ছি, এটা যোগ হয়ে আমার সুদ আসলটাকেই আবার পরের বছর আমি আসল ধরে তার উপরে সুদ ধার্য করব। এইটাকে আমরা বলতেছি চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদ নির্ধারণ। এটার জন্য আমাদের এই অর্থের সময় মূল্যতে যে সূত্রটা আছে, সেটা হচ্ছে এই এফভি হলো ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু, আর এটাকে আমরা বের করার জন্য এই পিভি বলতেছি, যেটা প্রেজেন্ট ভ্যালু, এবং 1 টাকার সাথে এই সুদের হারটা আমরা যুক্ত করে তার উপর বছর, এন হলো আমার বছরের সংখ্যা, দিয়ে গুণ করলেই আমরা বর্তমান মূল্যকে সুদের হার দিয়ে গুণ করলে যেটা পাচ্ছি, এই যেমন 100 আর এখানে 1 টাকার সাথে আমরা ওই 10%কে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, 0.10, এই দুটা যোগ করে আমরা বছরের সংখ্যা দিয়ে কন্ট্রা করবো এখানে আমরা। তাহলে এই 100 গুণ 1.10, এটাকে আমরা কন্ট্রা করেও পেয়েছি 1.10,
কন্ট্রা মানে একটা তীর চিহ্ন। হ্যাঁ, তাহলে আমরা এটা অঙ্ক করতে যাব যখন, তখন ডিটেলস আলোচনা করব। এখন আমরা এখানে শুধু থিওরিটা আলোচনা করতেছি তোমাদের বোঝানোর জন্য, যে তাহলে আমরা এই যে 110 টাকা পেলাম, এই সূত্রের মাধ্যমে আমরা অর্থের সময় মূল্যতে আমরা 110 টাকা পাচ্ছি। সুদ আসল দিয়ে আমরা গুণ করি। এখানে আমাদের জানি আমরা যে ঐকিকের অঙ্কে সবসময় একের মান বের করতে হয়। তাহলে আমরা যে 10% সুদের হারটা, এটাকে আমরা সুদ আসলে পরিণত করতেছি, যে আমার 1 টাকা যদি আমার আসল হয় আর 10%টাকে আমরা যদি দশমিকে নিয়ে আসি, তাহলে 10 পয়সা হচ্ছে। তাহলে 1 টাকা আর 10 পয়সা যোগ করে আমার 1 বছর পর যে সুদ আসলের একক, সেটা হচ্ছে 1 টাকা 10 পয়সা। ওইটা বছরের সংখ্যা দিয়ে আমি যদি বা কিস্তির সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে যেটা পাবো ওই সংখ্যাটাকে, ওই সুদ আসলটাকে আমি যখন 100 দিয়ে গুণ করব, তখন আমার যে বর্তমান ভ্যালুটা, এটা দিয়ে গুণ করব, তখন আমি সেই ততগুলো কিস্তি পর আমি মোট কত টাকা ভবিষ্যতে পাবো সেটা বের করতে পারি। যে সুদ আসল সহ যেটা চক্রবৃদ্ধি সুদ আসলে যে সুদ আসলটা, সেটা আমরা পাবো। এইভাবে আমরা চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য বের করব। এরপরে বাক্যাকরণ পদ্ধতিতে আসো। বাক্যাকরণ পদ্ধতিটা কি? এই যে ভবিষ্যৎ মূল্যটা আমি যে 1 বছর পর 110 টাকা পাচ্ছি, এটাকে আমি কি করব, যদি মানে বর্তমানে কত টাকা সেটা পেতে চাই, তাহলে আমাকে ভাগ করে, এই সুদের হারটা যেমন আমি বর্তমান মূল্যকে গুণ করেছি, আর এই সুদের হার দিয়ে আমি বছর পর ভবিষ্যতে নির্দিষ্ট কোনো মেয়াদ পূর্তির পর প্রাপ্য টাকার বর্তমান মূল্য নির্ণয় করার জন্য তাকে ভাগ করব। ভবিষ্যৎ মূল্যটাকে আমি ওই সুদের হার দিয়েই ওইটাকে ভাগ করব। যেমন আমরা বলতেছি যে আমার এখন 100 টাকা, এটা যদি আমি বলি 1 বছর পর যদি আমি 100 টাকা পাই, তাহলে তার বর্তমান ভ্যালুটা আমার কত? 10% হারে। তাহলে 10% সুদের হারে আমরা যদি 1 বছর পর যে 100 টাকা আমি পাবো, তাহলে 1 বছর পরের 100 টাকার বর্তমানে মূল্য কত? তাহলে আমরা দেখব যে এই সুদের হার 1.1 যোগ 0.10 পয়সা, যেটা আমরা এখানে গুণ করেছিলাম ভবিষ্যৎ মূল্য বের করার জন্য, সেটা দিয়েই আমরা আবার এই ভবিষ্যৎ মূল্যটাকে ভাগ করব। তাহলে 100 টাকাকে আমি ভাগ করার জন্য 1.10, এটাকে বছরের সংখ্যা দিয়ে কনভার্ট করে যখন পেলাম, ওটা দিয়ে যখন আমরা 100 এই ভবিষ্যৎ মূল্য 100কে ভাগ করছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান মূল্য হচ্ছে 90 টাকা 91 পয়সা। তাহলে আমাদের এই যে বর্তমান মূল্যটা কমে গেল। ভবিষ্যতের 100 টাকা বর্তমানে আমার মূল্য হবে, ভবিষ্যৎ মানে 1 বছর পরের 100 টাকা, বর্তমানে আমি এটার মূল্য 90 টাকা 91 পয়সা। হ্যাঁ, তাহলে এই বর্তমান মূল্যটা বের করার জন্য আমরা ওই সুদের হারটা দিয়ে ভাগ করব। এটাই হলো বাক্যাকরণ পদ্ধতি। তারপরে আসো যে আমরা যদি প্রকৃত সুদের হার জানতে চাই, তাহলে কি হবে? প্রকৃত সুদের হার, এটা হচ্ছে আমাদের যে সংকেত দিয়ে আমরা বলি, সেটা হচ্ছে EAR। তাহলে EAR এর বিশ্লেষণ করলে হয় এফেক্টিভ অ্যানুয়াল রেট। তার মানে এটা হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার। তাহলে এটা হচ্ছে যে ঋণদাতা প্রকৃত পক্ষে ঋণগ্রহীতার কাছ থেকে যে হারে ঋণের উপর সুদ আদায় করে, তাকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার। তার মানে আমি একটু আগেই তোমাদের ঋণ গ্রহণ সিদ্ধান্তের সময় বলেছিলাম যে কোথাও যদি আমরা ঋণ নিতে যাই, তখন দেখা যাচ্ছে যে এই কিস্তির যে মেয়াদ, ওই মেয়াদের ভিন্নতার কারণেও সুদের হার বেড়ে যায়। 1 বছরে একটা কিস্তি দিলে যে সুদের হার একই যদি হয় 6% দিয়ে আমি দেখালাম তোমাদের, তাহলেও দেখা যাচ্ছে যে বার্ষিক সুদের হারের চেয়ে মাসিক বা ত্রৈমাসিক এই মেয়াদে যদি আমরা কোনোখান থেকে ঋণ নেই, তাহলে দেখা যায় যে সেই ঋণটা আসলে সুদের হারটা প্রকৃতপক্ষে বেড়ে গিয়ে 1 বছরে সেটা 6 টাকা থাকে না, 6 টাকা 14 পয়সা হয়ে গেছে। তাহলে সেইটাই বলছে যে ঋণ গ্রহীতা যে ঋণদাতার কাছ থেকে যে ঋণটা নেয়, সে দেখা যাচ্ছে তোমাদের বইয়েতে যেটা আছে একটা, যে একজন মহাজনের কাছ থেকে যদি তুমি 1% হারে, সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করো, তাহলে সেটা আসলে বছরে কত হয়? বছরে সেটা 52 টাকা হয়ে যায়। কেন? কারণ আমরা জানি যে একটা বছর 52 সপ্তাহে 1 বছর। তাহলে তুমি সাপ্তাহিক 1% হারে, তার মানে 1 সপ্তাহে 1 টাকা, এইভাবে 52 সপ্তাহে তাহলে তুমি 52 টাকা দিতেছো। তার মানে তুমি সাপ্তাহিক 1%টাই তোমার সেটা বার্ষিক হয়ে যাচ্ছে 52%।
তাহলে এই 52% সুদের হার, তখন তুমি চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে তাহলে কত, 52টা। প্রত্যেকটা সপ্তাহে একটা করে দিচ্ছ কিস্তি, তাহলে তোমার চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 52টা, আর বছর হলো 1। এটা আমরা 1 বছরই সবসময় হিসাব করব যে 1 বছরে আমার এই কিস্তির কারণে সুদের হারটা কত হচ্ছে। তখন আমরা এই সূত্র প্রয়োগ করে 1 যোগ ইন্টারেস্টকে আমি তখন মেয়াদের সংখ্যা দিয়ে ভাগ করব, এবং এই এখানে যেহেতু আমরা 1 বছর ধরছি, তাহলে বছরকে মেয়াদের সংখ্যা দিয়ে গুণ করলে ওই মেয়াদের সংখ্যাটাই আসে। সেই কারণে আমরা এখানে এম না দিয়ে শুধু এম দিচ্ছি। এম হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা, যে কিস্তির যে সংখ্যাটা সেটা চক্রবৃদ্ধির কিস্তির সংখ্যা। তাহলে আমরা এখানে 1 যোগ দেখলাম যে আমাদের সাপ্তাহিক সুদের হার 1% হলে আমাদের বার্ষিক সুদের হার হয় সেটা 52%। তাহলে 52%কে যদি আমি দশমিক ভগ্নাংশ করি, তাহলে 100 টাকায় 52 টাকা, তার মানে হচ্ছে আমার 0.52 হচ্ছে। তাই আমরা এখানে 0.52 বসিয়েছি ইন্টারেস্টে, আর কিস্তি আমার 52, এজন্য 52 নিচে দিয়ে এটাকে ভাগ করলে আমার 0.01 আসে, আর 1 হচ্ছে আমার আসল মূল টাকা 1, এই আসলের সাথে এটা যোগ করে 1.01। আর কিস্তির সংখ্যা আমার 52, ওই জন্য ওইটা আমরা উপরেও 52 কিস্তির সংখ্যা দিয়ে, চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে এটাকে আমরা কন্ট্রা করব। কন্ট্রা করলে যেটা বের হবে সেটা কিন্তু আমার আসলে অতগুলি সব কিস্তির পরে আমার সুদ আসল। তাহলে ওইখান থেকে আমরা যদি আবার আসলটা বাদ দিই, এই যে -1 দেওয়া আছে 1 টাকা, এই 1 টাকা আমার এখানকার আসল, এই 1 টাকায় যদি আমি এখান থেকে বাদ দিই, তাহলে যেটা থাকতেছে শুধু সুদ। তাহলে আমার সুদটা আসতেছে তখন এই যে 0.67768। এটা হচ্ছে আমার 1 টাকায় 1 বছরে সুদ। এটাকে আমি যখন শতকরা করব তখন 100 দিয়ে গুণ করব। গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 67.77। এটাই হচ্ছে আমার 1 বছর পরে এই 52% যে আমি 1% সাপ্তাহিক কিস্তিতে বলতেছি যে আমার বার্ষিক হচ্ছে 52%, এটা আসলে প্রকৃতপক্ষে আমার হচ্ছে 67.77%। এইটাই আমাদের প্রকৃত সুদের হার। এই পর্যন্তই তোমাদের এখানে থিওরি কথা আছে, আর অঙ্ক আমরা আলোচনা করব আরেকটা ক্লাসে। আমি আগামীকালকে জুম ক্লাস নিচ্ছি ফিনান্সের উপরেই, সেখানে আমি গাণিতিক এই অঙ্কগুলো আমি এখানে 100 দিয়ে বুঝিয়েছি, 100 টাকা দিয়ে। কিন্তু আমরা প্রকৃত অঙ্কেতে যদি যাই, তখন এখানে টাকার পরিমাণ সব সূত্রের মধ্যে প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আগামী কাল আমরা জুম ক্লাসে এই গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আর নয়, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানাতে পারো। আল্লাহ হাফিজ। এই বাবা, শেয়ার করো।